কিন্তু আমি জানি আমার সেই বিদ্যা আমাকে ঠকায়নি। সৎ উদ্দেশ্যে মানুষ যাই শিখুন না কেন ঠকে না বলে আগের চেয়েও জোরে রথ ছুটিয়েছে নেফরা। যা ওর আগে কখনোই যা এর আগে কখনোই করেনি কোনো মেয়ে মানুষ। এসব খবর কান এড়াল না ডিটানাহর। আশ্চর্য হয়ে গেলেন তিনি এবং একদিন এমন এক জায়গায় এসে লুকালেন যেখান থেকে গোপনে চোখ রাখতে পারবেন রণ প্রশিক্ষণে ব্যস্ত নেফরার উপর। তার সঙ্গে আছেন টাউ। নেফরাকে দেখতে দেখতে ভুরু কুচকে নিচু গলায় ডিটানাহ বললেন, আরে আবেশু, আমার মনে হচ্ছে তোমার বদলে নেফরাকেই সেনাপতি বানানো উচিত আমার। কেন? কারণ একসময় সেনাপতি ছিলে তুমি, তারপর পুরোহিত হয়েছ। লড়াই করতে যে তেজ লাগে তা কতখানি বাকি আছে তোমার ভিতরে জানি না, কিন্তু নেফরাকে দেখে মনে হচ্ছে লড়াইয়ের তেজ ছাড়া ওর ভেতরে যেন আর কিছুই নেই। মনে হচ্ছে সে যেন একজন রণদেবী। রণপ্রশিক্ষণ দুদিক দিয়ে কাজে লাগছে নেফরার। এক, মন ভেঙে গিয়েছিল ওর এবং সেই ভগ্ন হৃদয়ের প্রভাব পড়েছিল ওর স্বাস্থ্যের উপর। স্বাস্থ্য ফিরে পেয়েছে সে। দুই, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকার কারণে ব্যাবিলন এবং আরও যা যা অসহনীয় ঠেকছিল ওর কাছে সেসব ভুলে থাকতে পারছে। কিন্তু যত যাই হোক, মানুষ রক্ত মাংসে গড়া, আবেগ ভুলে থাকতে চাইলেও তা সবসময় পারে না সে। তাই খিয়ানের চিন্তা যেন তাড়া করে ফিরে ফিরে নেফরাকে, বিশেষ করে রাতে ঘুমানোর সময়। খিয়ানের খোঁজ পাওয়ার আশায় ব্যাবিলনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে লোক পাঠানোর জন্য প্রায়ই পিড়াপিড়ি করে সে টাউকে, কখনো কখনো ডিটানাহকে, এবং ওর অনুরোধ ফেলতে না পেরে কাজটা করেনও ডিটানাহ। যারা খোঁজ করতে যায় তারা নিয়মিত খবর পাঠায়, কিন্তু তাতে আশাবাঞ্চক কিছুই থাকে না। মিশর থেকে পালিয়ে এসে কেউই নাকি আশ্রয় নেয়নি ব্যাবিলনের সীমান্তবর্তী কোনো গ্রামে। একদিন নতুন একটা খবর এলো। মিশর আরব সীমান্তে সংকীর্ণ একটা গিরিপথ সংলগ্ন একটা ব্যাবিলনিয়ান সেনাফারি ঘেরাও করে রেখেছে রাজা আপেপির অনুগত আটিরা। ব্যাপার কি জানার জন্য গুপ্তচর পাঠানো হলো ওখানে। জানা গেল খবর সত্যি। আসলেই অবরুদ্ধ হয়ে আছে ওই সেনাফারি। বাইরের দুনিয়ার সঙ্গে ওদের সব রকমের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আটিরা হামলাও করে না ফাঁড়িতে। ফাঁড়ির সেনারাও রসদ ফুরিয়ে আসার আগ পর্যন্ত কিছু করছে না। নতুন এই খবরে বিস্মিত হলেন টাউ। সীমান্তবর্তী সামান্য একটা সেনা ফাঁড়িতে হঠাৎ কী হলো যে সেটা আটিদের দিয়ে অবরোধ করিয়ে রাখতে হবে? দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করলেন টাউ এবং গোপনে দেখা করলেন ডিটানাহর সঙ্গে। রাজার অনুমতি নিয়ে 100 দুর্ধর্ষ ঘোড়সওয়ারের একটা দলকে পাঠিয়ে দিলেন ওই জায়গায়। পাঠালেন আরও কয়েকজন গুপ্তচরকে। তবে এই ব্যাপারে কিছুই বললেন না নেফরাকে। তিনি চান না অতি আশায় বুক বাঁধতে গিয়ে শেষ পর্যন্ত আশাভঙ্গ হোক মেয়েটার। প্রস্তুতি পর্ব সবার জন্য ইনফেস্টিস নদের তীরে ঘাঁটি গেড়েছিল। প্রস্তুতি পর্ব সারার জন্য ইনফেস্টিস নদের তীরে ঘাঁটি গেড়েছিল ব্যাবিলনের সেনাবাহিনী। সেটা শেষ হয়েছে। মিশরের দিকে যাত্রা শুরু করার জন্য আদেশের অপেক্ষায় আছে ওরা এখন। এই বাহিনীতে পদাতিক সৈন্য ও ঘোড়সওয়ারের মোট সংখ্যা 2 লক্ষ। রথ আছে 1000-এর কিছু বেশি। রসদবাহী উট আর গাধা আছে হাজার হাজার। আর সেনাচরদের সংখ্যা বোধহয় গুণে শেষ করা যাবে না। ব্যাবিলন থেকে বিদায় নেয়ার সময় হয়েছে নেফরার। মিশরের রানীর মুকুট পরে শেষবারের মতো দেখতে গেল সে ব্যাবিলনিয়ান রাজাদের প্রাচীন সমাধি। শেষবারের মতো পা রাখল এখানকার কয়েকটা বিখ্যাত মন্দিরে। বিষণ্ণ মন নিয়ে গিয়ে দাঁড়ালো ওর মার কবরের পাশে। নিজের হাতে ফুল দিল সেখানে। তারপর ওর নানার সঙ্গে দেখা করার জন্য গেল রাজদরবারে। ওকে আশীর্বাদ করলেন ডিটানাহ।
ওর মঙ্গল কামনা করলেন। তিনি ধরে নিয়েছেন আর কখনো দেখা হবে না নেফরার সঙ্গে, তাই রাজদরবারে উপস্থিত সবার সামনেই কেঁদে ফেললেন মেয়েটার জন্য। বার্ধক্যের কারণে নেফরাকে সঙ্গ দিতে পারছেন না এই রণযাত্রায়। বললেন দুঃখিত ভঙ্গিতে। পাশেই দাঁড়িয়ে আছেন টাও। পুরোহিতের সেই সাদা রোবের বদলে সেনাপতির পোশাক পরে আছেন তিনি। সঙ্গে যুক্ত হয়েছে ব্যাবিলনের যুবরাজের পদমর্যাদা সূচক ব্যাজ। তাকে এখন দেখলে কেউ বলবে না কোনো কালে পুরোহিত ছিলেন তিনি। তার দিকে তাকালেন ডিটানাহ। নিয়তির খেলা কি অদ্ভুত! অনেক বছর আগে তোমার সঙ্গে আমার সম্পর্ক কি মধুর ছিল। তারপর ঝগড়া হলো আমাদের মধ্যে। স্বীকার করছি, তাতে তোমার চেয়ে আমার দোষই বেশি। সিংহাসনের আশা ত্যাগ করে গৃহত্যাগী হলে তুমি, পুরোহিত হয়ে গেলে। তোমার উত্তরাধিকার দিয়ে দিলাম আরেকজনকে। অনেক আশা নিয়ে আমার যে মেয়েকে বিয়ে দিয়েছিলাম মিশরের এক ফারাওয়ের সঙ্গে, তার লাশ নিয়ে ফিরে এলে। যুবরাজ হয়ে গেলে আবার। আজ তোমার গায়ে আবারও শোভা পাচ্ছে ব্যাবিলনের সেনাপতির পোশাক। যদি যুদ্ধে যেত হয়তো ফিরে যাবে মেমফিসে, সাধনা শুরু করবে আবার। কিন্তু আমি ব্যাবিলনের রাজপ্রাসাদে বসে অপেক্ষা করতে থাকবো মৃত্যুর। আবেশু, মাঝে মধ্যে ভাবি দেবতাদের দৃষ্টিতে তোমার আর আমার কাজের মধ্যে কারণটা কি? মানুষ নিয়তিকে বেছে নেয় না, গম্ভীর গলায় বললেন টাও। নিয়তি খুঁজে নেয় মানুষকে। কেন? সে জবাব দিতে পারবেন শুধু দেবতারা। বিদায় বাবা। আবেগ সামলাতে কষ্ট হচ্ছে ডিটানাহর। তারপরও আপেপির বিরুদ্ধে ব্যাবিলন সাম্রাজ্যের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিলেন তিনি। ব্যাবিলনের প্রবেশদ্বার খুলে গেল আবার। টাউয়ের নেতৃত্বে বিশাল এক সেনাবাহিনী কুচকাওয়াজ করতে করতে বেরিয়ে এলো শহর ছেড়ে। দিনের পর দিন ধরে সে বাহিনী এগিয়ে চলল মরুর পথে। বড় কোনো দল যখন যাত্রা করে তখন তাদের গতি ধীর হয়। ব্যাবিলনের সেনাবাহিনীও এগিয়ে চলেছে ধীর গতিতে, এবং একদিন তারা হাজির হলো ব্যাবিলন আরব সীমান্তে। গুপ্তচরদের কাছ থেকে আগেই খবর পেয়েছেন টাও। ব্যাবিলনিয়ানদের অগ্রযাত্রা রুখে দেওয়ার জন্য আরবের সীমান্তবর্তী অঞ্চলে সুরক্ষিত দুর্গ ব্যবস্থা করেছেন আপেপি। টাওয়ের কাছেই একটা রথে চকচকের উপর বন পরে বসে আছে নেফরা। খবরটা জানালেন তিনি ওকে। নেফরাকে আসলেই কোনো যুবতী রণদেবীর মতো দেখাচ্ছে। রুর নেতৃত্বে কয়েকজন দেহরক্ষী ঘিরে ধরে আছে ওকে। ভালো, বলল নেফরা। যত তাড়াতাড়ি যুদ্ধ শুরু করব আমরা, তত তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো আটিদের। যাদেরকে হারিয়েছি তাদের রক্তের বদলা নিতে পারবো। ব্যাবিলন ছেড়ে চলে আসার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল নেফরা। কোনো না কোনো খবর পাওয়া যাবে খিয়ানের। কিন্তু তা যখন পাওয়া যায়নি তখন সে ধরে নিয়েছে মারা গেছে খিয়ান। যুবরাজ খিয়ান কিন্তু বেঁচেও থাকতে পারেন। নেফরার ইঙ্গিত বুঝতে পেরে বললেন টাও। তাই যদি হবে, তাহলে কোথায় সে? আপনার এক হুকুমে ব্যাবিলন থেকে যাত্রা করলো এত বড় সেনাবাহিনী, অথচ খিয়ান বেঁচে আছে নাকি মারা গেছে তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানতে পারলেন না। তাও কিছু বলার আগেই তাদের দিকে ছুটে আসতে দেখা গেল এক দাসকে। দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলছে সে, চিঠি, চিঠি। রাজা মহান ডিটানাহ চিঠি পাঠিয়েছেন ব্যাবিলন থেকে। চিঠিটা হস্তান্তর করা হলো টাউয়ের কাছে। ওটা খুলে পড়লেন তিনি। তারপর নেফরাকে বললেন, যুবরাজ কিয়ান সম্ভবত বেঁচে আছেন। বেঁচে আছে? চিৎকার করে উঠল নেফরা। মাথা ঝাঁকালেন টাও। খুব সম্ভব। একটা গিরিপথ সংলগ্ন সেনাফাঁড়িতে অবরুদ্ধ অবস্থায় আছেন তিনি। আহত, পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। সেটা ছাড়া আর কোনো সমস্যা নেই। আগেও একাধিকবার খবর পাঠানোর চেষ্টা করেছেন ব্যাবিলনে, কিন্তু প্রতিবারই তার বার্তাবাহকরা ধরা পড়েছে অবরোধকারীদের হাতে। শেষ করে দেয়া হয়েছে ওদেরকে। একটু আগেও বদলা নেয়ার কথা বলছিল যে মেয়ে। প্রেমিকের বেঁচে থাকার খবর শুনে মাথা যেন টলে উঠল ওর।
রথ থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরেকটু হলে পড়েই গিয়েছিল। চট করে ওকে ধরে ফেললেন টাউ। চিঠিটা যে নিয়ে এসেছে সে কোথায়? জিজ্ঞেস করলো নেফরা। দাস নয়, বরং চিঠি বহনের দায়িত্ব পালন করেছে যে গুপ্তচর টাউয়ের সামনে হাজির করা হলো তাকে। লোকটার চেহারা ও পোশাক ধুলেই ধূসরিত হলেও ওকে চিনতে পারলেন টাউ। 100 ঘোড়সওয়ার দলের সঙ্গে গুপ্তচর হিসেবে যাদেরকে পাঠানো হয়েছিল তাদের মধ্যে এই লোকও ছিল। কি খবর বলো? আদেশ দিলেন টাউ। অবরোধ করে রাখা আটিদের উপর হামলা করা হয়েছে। ফারিদের সৈন্যরাও যোগ দিয়েছিল আমাদের সঙ্গে শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে না পেরে পালিয়ে গেছে ওরা। ভিতরে ঢুকে দেখি সব ঠিকই আছে। ফাঁড়িটা আসলে এত মজবুতভাবে বানানো হয়েছে যে আটিরা হামলা করার সিদ্ধান্ত নিতে পারছিল না। যাদের খোঁজ করার জন্য পাঠানো হয়েছিল আমাদেরকে, তাদেরকে পাওয়া গেছে। চেহারা ফ্যাকাশে হয়ে গেল নেফরার। রথে হেলান দিল সে। কথা বলতে পারছে না। কি খবর তাদের? পুরোহিত ভালো আছেন? গিরিপথ পার হওয়ার সময় বীরের মতো লড়াই করতে করতে মারা গেছেন 4 ভাই। মিশরীয় লর্ডকে দেখলাম গুরুতর আহত অবস্থায়। তার বাঁ হাঁটুর উপরে বর্ষা বিঁধেছিল। ক্ষত শুকায়নি এখনও। স্থানীয় চিকিৎসক বলেছেন পাটা হয়তো শেষ পর্যন্ত কেটে বাদ দিতে হবে না, কিন্তু কারো সাহায্য অথবা কোনো অবলম্বন ছাড়া হাঁটাচলা করতে পারবেন না ওই লর্ড। আপাতত পঙ্গু বলা যায় তাকে। তাকে নিজ চোখে দেখেছ তুমি? জিজ্ঞেস করলেন টাউ। জি লর্ড, আমার সঙ্গের আরও অনেকে ও দেখেছে। তাকে সঙ্গে করে নিয়ে এলে না কেন? লর্ড, যে মানুষটা অসুস্থ, যিনি হাঁটাচলা করতে পারেন না, তাকে পাহাড়ি বন্ধুর পথ ধরে নিয়ে এত দূরে নিয়ে আসবো? সাহায্য করার অনুরোধ করেছিলাম ফাঁড়ির সৈন্যদেরকে, কিন্তু ওরা বলল ফাঁড়ি ছেড়ে এত দূর আসার হুকুম নেই ওদের উপর। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যেখানে যে অবস্থায় আছেন যুবরাজ কিয়ান, সেখানে সেভাবেই থাকুন তিনি। তার দেয়া চিঠি নিয়ে আমরাই বরং ফিরে যাই ব্যাবিলনে। ঠিক কাজই করেছ। সৈন্যদেরকে কি করতে হবে তা জানানোর জন্য চলে গেলেন টাউ। গুপ্তচরকে একা পেয়ে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলো নেফরা। আরও অনেক কিছু জেনে নিল খিয়ানের ব্যাপারে। ঘণ্টাখানেক পর ফিরে এলেন টাউ। তখন গুপ্তচর লোকটাকে চলে যেতে বলে টাউয়ের কাছে জানতে চাইল নেফরা কি করবেন এখন। যুবরাজ খিয়ানকে নিয়ে আসার জন্য 5000 ঘোড়সওয়ারের একটা দল পাঠাবো। রথে অথবা পালকিতে করে তাকে এখানে নিয়ে আসবে ওরা। তিনি এখানে না আসা পর্যন্ত আর এগোবো না আমরা ওই 5000 ঘোড়সওয়ারের সঙ্গে। তাহলে আমিও যাব, নেতৃত্ব দেব ওদেরকে। কিম্মহ থাকবেন আমার সঙ্গে। আপনার ওখানে যাওয়াটা উচিত হবে না। অসুস্থ হয়ে পড়ে আছে খিয়ান, অথচ ওর কাছে যাওয়াটা উচিত হবে না আমার। কেন? প্রথম কথা, কাজটা আপনার জন্য নিরাপদ না। ফাঁড়ি ঘিরে রাখা আটিরা পালিয়ে গেছে, কিন্তু যুবরাজ খিয়ানকে পাকড়াও করার জন্য নতুন কোনো ফন্দি এঁটেছেন কিনা আপেপি জানি না আমরা। তাছাড়া লেডি কেম্মাহ মনে হয় এত দূরের যাত্রা সহ্য করতে পারবেন না। আমার নিরাপত্তার কথা ভাবছেন আপনি? তাহলে পুরো সেনাবাহিনীকে আদেশ দিন যাতে আমার সঙ্গে যায় ওরা। সেটা সম্ভব না। এই সেনাবাহিনীর মূল উদ্দেশ্য হচ্ছে আপেপির বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা। সেভাবেই প্রস্তুত করা হয়েছে ওদেরকে। এখন হুট করে নতুন কিছু চাপিয়ে দেয়া যাবে না ওদের উপর। নতুন কিছু চাপিয়ে দেয়া যাবে না। ক্ষিপ্ত হয়ে উঠেছে নেফরা। আমি মিশরের রানী, আদেশ দিচ্ছি পুরো সেনাবাহিনীকে আমার সঙ্গে যেতে বলুন। বরাবরের মতোই শান্ত কিন্তু গম্ভীর ভঙ্গিতে টাও বললেন, এই সেনাবাহিনী আমার নেতৃত্বে আছে, আপনার নেতৃত্বে না। এবং আপনি যখন বরণ পড়েছেন তখন তার মানে হচ্ছে আপনিও আমার অধীনে থাকা হাজার হাজার সৈন্যের মতোই একজন। তাই মিশরের রানীর প্রতি ব্রাদারহুড অব দ্য ডনের একজন সদস্যার প্রতি আমার অনুরোধ, আমার আদেশ মেনে চলুন। যুবরাজ খিয়ানের নিরাপত্তা যতটা গুরুত্বপূর্ণ, রানী নেফরার নিরাপত্তা ততটা গুরুত্বপূর্ণ। সাপের মতো ফুঁসে উঠতে যাচ্ছিল নেফরা, কিন্তু টাওয়ের সদা শান্ত চেহারা
আর ভাবলে সেন চোখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। কান্নায় ভেঙে পড়ল সে। ঘুরে দাঁড়িয়ে এক ছুটে গিয়ে ঢুকলো নিজের তাঁবুতে। পরদিন ভোরে কয়েকজন গুপ্তচর সহ রওনা হয়ে গেল ৫,০০০ ঘোড়সওয়ারের দলটা। ২১ বিশ্বাসঘাতক অথবা নায়ক। অগ্রযাত্রা অব্যাহত রেখে নিরাপদে আরব মিশর সীমান্তে হাজির হয়েছে ব্যাবিলনিয়ান সেনাবাহিনী। এর আগে এত বড় কোনো বাহিনী বোধহয় আক্রমণ করেনি নীল নদের দেশকে। নদের ধারেই ঘাঁটি স্থাপন করেছে ওরা। শেষ মুহূর্তে রণপ্রস্তুতি চলছে। ৩ লিগ দূরে আফেপির দুর্গ ব্যবস্থা। প্রথমে হামলা করা হবে সেখানেই। খবর পেয়ে গোপনে কাছে পিঠে হাজির হয়েছিলেন আঠিদের বাহিনীর কয়েকজন ক্যাপ্টেন। স্বচক্ষে দেখে গেছেন যাকে রাজাদের রাজা বলা হয়, তার বাহিনী কত বড়। কি নেই এই বাহিনীতে? ঘোড়সওয়ার, রথ, উট, পদাতিক সৈন্য, তীরন্দাজ, মাইলের পর মাইল জুড়ে তাদের বিস্তার। তাদের কুচকাওয়াজ দেখলেই বোঝা যায় যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে এতদূর এসেছে। এসব দেখে ঘাবড়ে গেলেন ওই ক্যাপ্টেনরা। কাঁপতে কাঁপতে ফিরে গেলেন তাদের ঘাঁটিতে। কি করা উচিত জানতে খবর পাঠানো হলো আফেপির কাছে। টেনিসের প্রাসাদে বসে সব খবরই পেলেন আফেপি। রাগে পাগলপাড়া হয়ে ডেকে পাঠালেন উজির এনাথকে। বললেন, আমার কাপুরুষ ক্যাপ্টেনরা তো যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে বসে আছে। কি করা উচিত আমাদের বলো। জবাব দেওয়ার আগে আরও কয়েকজন মন্ত্রণাদাতার সঙ্গে পরামর্শ করলেন আফেপি। তারপর বাউ করে করলেন এনাথ। তারপর বাউ করে আফেপিকে সম্মান জানিয়ে বললেন, মহান রাজা, আপনি হয়তো রেগে গেছেন, কিন্তু আমাদের ক্যাপ্টেনরা যে খবর পাঠিয়েছেন তা মিথ্যা না। কি বলতে চাও? যুবরাজ, আবেশুর নেতৃত্বে যে বাহিনী হাজির হয়েছে সীমান্তে, সে বাহিনীতে সৈন্য সংখ্যা আটি সৈন্যদের চেয়ে দ্বিগুণেরও বেশি। অরক্ষিত শস্য খেতে যেভাবে হামলা করে পঙ্গপাল, আমাদের উপর সেভাবে হামলা করবে ওরা। আমাদেরকে সেফ উজাড় করে ফেলবে। তাই আমাদের সবার পরামর্শ হচ্ছে দেরি হয়ে যাওয়ার আগেই ব্যাবিলনিয়ানদের সঙ্গে শান্তি চুক্তি করা। আমি শান্তি চুক্তি করব ব্যাবিলনদের সঙ্গে? জি, কারণ আমাদের মনে হয় না মিশর দখল করে ব্যাবিলনের সঙ্গে একত্রিত করতে চান নেতানিয়াহ। আমরা শুনেছি তাকে নাকি জাদু করেছেন সুন্দরী নেফরা। ব্রাদারহুড অব দ্য ডনের জাদুকররা ব্যাবিলনে যাওয়ার সময় সঙ্গে করে রানী রিমার মমি নিয়ে গেছে। তারপর নাকি জাদু করে ওই মমির মুখ দিয়ে মিশর আক্রমণ করার আদেশ দিয়েছে নেতানিয়াহকে। নিজের ছেলে মিরবেলের সঙ্গে সুন্দরী নেফরার বিয়ে দিতে চাইছিলেন নেতানিয়াহ, কিন্তু সে ব্যাপারেও নাকি জাদু করা হয়েছে তাকে। সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছেন নেতানিয়াহ। এখন তিনি চান আপনার ছেলে যুবরাজ খিয়ানের সঙ্গেই বিয়ে হোক সুন্দরী নেফরার। কিছু বললেন না আফেপি। প্রচণ্ড রাগ সামলাতে কষ্ট হচ্ছে তার। যদি এখনও বেঁচে থাকেন যুবরাজ খিয়ান, বলে চললেন এনাথ, তাহলে যত জলদি সম্ভব খুঁজে বের করার ব্যবস্থা করুন তাকে। তার সঙ্গে রাজকুমারী নেফরার বিয়ের ব্যবস্থা করুন। এমনিতেই কথা ছিল রাজত্ব বুঝিয়ে দেবেন যুবরাজ খিয়ানকে। এমনভাবে কাজটা করুন যাতে সবাই মনে করে চাপে পড়ে না, বরং যথাসময়ে করা হচ্ছে কাজটা। এবং এসব যদি আসলেই করতে পারেন, সম্মানজনক অবসরে যাওয়ার একটা সুযোগ থাকবে আপনার। এই কি তোমাদের পরামর্শ? আপনাকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই, মহান ফারাও। আমার কাছে যা ভালো বলে মনে হয়েছে তাই বলেছি শুধু। কয়েক শতাব্দী আগে মরুভূমি পাড়ি দিয়ে আপনার পূর্বপুরুষরা এসেছিল মিশরে। যুদ্ধ লাগলে আবার সেই মরুভূমি পাড়ি দিয়ে পালাতে হবে আটিদের সবাইকে। সিংহাসন ছেড়ে লাফিয়ে দাঁড়িয়ে গেলেন আফেপি। রাগে রীতিমতো কাঁপছেন। যে রাজদণ্ড বহন করেন
তা দিয়ে প্রচণ্ড জোরে বাড়ি মারলেন এনাসের মাথায়। বেচারা উজিরের মাথা ফেটে গিয়ে রক্ত বেরিয়ে এলো। হাঁটু গেড়ে বসে পড়তে বাধ্য হলেন তিনি। কুত্তা! চেঁচিয়ে উঠলেন আপেপি। একটু আগে যে পরামর্শ দিয়েছিস, সাহস থাকলে তা আবার বল। বিশ্বাসঘাতকদের মতো চাপকাতে চাপকাতে তোকে শেষ করে দেওয়ার আদেশ দেব আমি। অনেক দিন থেকেই আমার সন্দেহ তুই একটা দুমুখ সাপ। টাকা খাচ্ছিস ব্যাবিলনিয়ানদের। আজ আমার সন্দেহ দূর হলো। সিংহাসন ছেড়ে দিয়ে ডিটানাহর কাছে আত্মসমর্পণ করব আমি। না, একজন বিশ্বাসঘাতকের সঙ্গে বিয়ে দেব যে মেয়েকে নিজের বউ বানাতে চেয়েছি তাকে। এসব করার আগে দরকার হলে আগুন লাগিয়ে ছাই করব মিশরকে। দরকার হলে ওই মেয়ের বুকে নিজের হাতে ঢুকিয়ে দেব তলোয়ার। আমার সামনে থেকে দূর হ, কুত্তা! উঠে দাঁড়ালেন এনাথ। ঘুরে মাথা নিচু করে চলে যাচ্ছেন রাজদরবার ছেড়ে। দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে বরাবরের মতো ঘুরলেন। বাউ করে সম্মান জানালেন আপেপিকে। গাঢ় ছায়া আছে ওই জায়গায়, তাই এনাথের চোখের বিষ দৃষ্টি আর চেহারার শয়তানি ভাব দেখতে পেল না কেউ। মন্ত্রণাদাতা আর উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সবাইকে চলে যেতে বলে রাজদরবার সংলগ্ন নিজের খাস কামরায় একা বসে আছেন মনমরা আপেপি। সবাই বলে তিনি বদরাগী। তিনি নিজেও জানেন কথাটা সত্যি। নিজেও জানেন তার মধ্যে আবেগের বাড়াবাড়ি আছে, কিন্তু একই সঙ্গে তার ভিতরে দুর্দর্শিতাও আছে। তিনি একজন ভালো সমর নায়কও। উত্তরাধিকার সূত্রে এসব দোষ ও গুণ পেয়েছেন তিনি। এগুলো যদি না থাকতো তার বাপ দাদার ভিতরে মিশর জয় করতে পারতেন না তারা। আপেপি জানেন উজির এনাথের বয়স হয়েছে, কিন্তু এখনও অনেক বিষয়ে টনটনে জ্ঞান আছে লোকটার। এখনও সে ঠান্ডা মাথায় ধূর্ত পরিকল্পনা আঁটতে পারে, এবং যখন কোনো সমস্যার সমাধান বাতলাতে পারে না, তখন এমন কিছু বলে যার ফলে একুলকুল দুকুলি রক্ষা পায়। আসলেই বিশাল এক সেনাবাহিনী নিয়ে হাজির হয়েছে ব্যাবিলনিয়ানরা। শক্তিমত্তা এবং রণকৌশলের বিচারে ওদের সামনে আপেপির সেনাবাহিনী পাত্তা পাবে না। আপেপি নিজে এত বড় বাহিনীর কথা শোনেননি আগে কখনো, দেখা দূরে থাক। উজির এনাথকে তখন ওভাবে অপমান না করে একেবারে শেষ করে দিলেই কি ভালো হতো? মনে হয় না। লোকটা ক্ষমতাবান, নিজস্ব একদল অনুসারী আছে ওর। মিশরের রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই ভালো না, তার উপরে যদি গুপ্ত হত্যা চালানো হয়, তাহলে আপেপির কাছের লোকেরাই তার সংকট মুহূর্তে দূরে সরে যেতে পারে। এমনকি বিদ্রোহের ঘোষণা দেয়া হতে পারে তার বিরুদ্ধে। অথচ এখন একত্রিত থাকাটা খুব দরকার। তাহলে এখন কি করবেন আপেপি? লোক পাঠিয়ে ডেকে আনবেন এনাথকে? ক্ষমা চাইবেন লোকটার কাছে? বলবেন যা করেছেন সন্দেহের বশবর্তী হয়ে রাগের মাথায় করেছেন? আসলে ঘটে গেছে ঘটনাটা, যা ঘটেছে তা যেন ভুলে যায় সেজন্য কিছু টাকা পয়সা ধরিয়ে দেবেন লোকটার হাতে। কিন্তু তারপর এনাথের কাছে ক্ষমা চাওয়ার মানে হচ্ছে লোকটার প্রস্তাব মেনে নেওয়া। আপেপি কি পারবেন স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দিয়ে ব্যাবিলনিয়ানদের দাসত্বের জোয়াল নিজের ঘাড়ে পড়তে? নেফরার সৌন্দর্য এখনও যেন লেগে আছে তার চোখে। চোখের সামনে মেয়েটাকে দেখবেন খিয়ানের বউ হতে, তারপর পুত্রবধূর মাধ্যমে অনুরোধ জানাবেন ডিটানাহকে যাতে নিজের সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে যায় সে। বিনিময়ে কী পাবেন তিনি? সম্মানজনক অবসর, অন্য কথায় নির্বাসন। সেখানে চিঠিহাত্রে বেড়াবেন বাকি জীবন। মিশরীয়দেরকে রাজত্ব করতে দেখবেন তারই জ্ঞাতি গোষ্ঠী আটিদের উপর। না, এসব সহ্য করা সম্ভব না। পরাজয় যদি স্বীকার করতেই হয়, রণাঙ্গনেই করতে হবে সেটা। তাছাড়া যুদ্ধ শুরু হওয়ার আগেই পরাজয়ের কথা ভাবছেন কেন আপেপি? যুদ্ধের ময়দানে কিভাবে কূটকৌশল অবলম্বন করতে হয় জানা আছে তার, এবং যেহেতু কোনো বিকল্প নেই তার হাতে, ওই কৌশল নিয়েই ভাবতে লাগলেন তিনি। সেনাফাঁড়িতে হাজির হয়েছে 5,000 ঘোড়সওয়ারের দলটা। কী উদ্দেশ্যে এসেছে জানানো হলো ফাঁড়ির অধিনায়ককে।
ওদের কাছ থেকে খিয়ান জানতে পারল ব্যাবিলনের বিশাল সেনাবাহিনী বেশি দূরে নেই। আরও জানতে পারল ওর প্রেমিকা নেফরা ভালো আছে। খুশিতে আত্মহারা হওয়ার মতো অবস্থা হলো খিয়ানের। ওর মনে হচ্ছে এই ফাঁড়িতে এতদিন প্রায় পঙ্গু অবস্থায় অবরুদ্ধ থেকে যে দুশ্চিন্তা আর অনিশ্চয়তা ভর করেছিল ওর মনে, তা এক নিমেষে কেটে গেছে। পরদিন সকাল পর্যন্ত বিশ্রাম নিল 5,000 ঘোড়সওয়ার। বিশ্রাম দিল ওদের ঘোড়াগুলোকেও। তারপর খিয়ান আর টেমুকে নিয়ে রওনা দিল নীলনদের তীরের উদ্দেশ্যে, যেখানে ঘাঁটি গেড়েছে ব্যাবিলনিয়ান সেনাবাহিনীর মূল অংশ। খিয়ানকে কায়দা করে শুইয়ে দেওয়া হয়েছে একটা রথে, কারণ ওর পক্ষে ঘোড়ায় চড়া সম্ভব না। ওর পেছনে আরেকটা রথে আছে টেমু। ইচ্ছে করেই ঘোড়ায় চড়েনি সে, কারণ আত্মপ্রতিজ্ঞা করেছে এ জীবনে আর কখনো ঘোড়ায় চড়বে না। আটিদের বড় একটা দল জড়ো হচ্ছিল, আবার ওদের ইচ্ছা ছিল গোপনে হামলা করবে সেনাফাঁড়িতে। কিন্তু যারা 100 সওয়ারির বিরুদ্ধেই পারেনি, তারা 5,000 যোদ্ধার সামনে দাঁড়াতেই পারবে না। অত বড় একটা দল দেখে যেভাবে গোপনে হাজির হয়েছিল ওরা সেনাফাঁড়ির কাছে, সেভাবেই চুপিসারে কেটে পড়ল। নেফরার সঙ্গে আবার দেখা হবে, ওর সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যাবে। যতবার ভাবছে খিয়ান, ততবার খুশিতে ভরে যাচ্ছে ওর মন। বারবার ভাবছে আরও জোরে কেন ছুটছে না রথটা। রথের গতি বাড়ানোর জন্য বারবার তাগাদা দিচ্ছে সে ওঠার চালককে, কিন্তু আগেই নিষেধ করা আছে লোকটাকে। খিয়ালের কথা যেন কানে না তোলে সে, কারণ তাও অনুমান করেছিলেন এরকম কিছু ঘটতে পারে। নেফরার কথা শোনা মাত্র আত্মহারা হয়ে যাবে খিয়ান। নিজের শারীরিক অবস্থার কথা ভুলে গিয়ে তাড়াহুড়ো করার জন্য তাগিদ দেবে বারবার। তাই 5,000 ঘোড়সওয়ারের নেতৃত্বে আছেন যে অফিসার, তাকে খিয়ানের কথা মতো কাজ না করতে বলেছেন। তাই খিয়ান যতবার তাগাদা দেয়, ধৈর্য ধরে অফিসার ততবার বলেন, দুঃখিত, কাজটা করতে পারছি না, নিষেধ আছে। সেনাফাঁড়ি থেকে যাত্রা শুরু করার পর তৃতীয় দিন বিকেলে কয়েকজন ভবঘুরে বেদুইনের কাছ থেকে জানা গেল নীলনদের তীরে ঘাঁটি স্থাপন করা ব্যাবিলনিয়ান বাহিনীর মূল দলটা বেশি দূরে নেই। ঘোড়সওয়ারদের ক্যাপ্টেন থামার আদেশ দিলেন পুরো দলকে। যাত্রাবিরতির ঘোষণা দিয়ে বললেন, মাঝরাতে চাঁদ ওঠার পর আবার রওনা হবেন তারা। চাঁদের আলোয় সারা রাত যদি এগোতে পারেন, ভোরের কিছু সময় পরে যোগ দিতে পারবেন সেনাবাহিনীর মূল অংশটার সঙ্গে। মাঝরাতের দিকে আবার যাত্রা শুরু করলো খিয়ানরা। আকাশে আধখানা চাঁদ, মরুর গরম বাতাসে যেন দম আটকে আসতে চায়। 2 ঘন্টা একটানা এগোলো ওরা। নিজের রথের গতি বাড়িয়ে খিয়ানের পাশাপাশি চলে এলো টেমু। এটা সেটা নিয়ে কথা বলছে। বেশিরভাগ কথার জবাবেই শুধু হোহা করছে খিয়ান। আসলে ওর কথা বলতে ইচ্ছা করছে না। নেফরাকে দেখার জন্য ছটফট করছে ওর বুকের ভেতরটা। একই সঙ্গে অদ্ভুত এক অস্বস্তি টের পাচ্ছে। বেশ বড় একটা বালিয়াড়ির দিকে এগিয়ে যাচ্ছে ওরা। ওদের কেউই টের পাচ্ছে না অনতি দূরের ওই বালিয়াড়ির আড়ালে ওত পেতে আছে আফেপির 25,000 সৈন্যের একটা দল। টের পাওয়ার কথাও না। আফেপির কুটচালের অংশ হিসেবে বিকল্প পথে সীমান্ত পাড়ি দিয়ে এখানে অবস্থান নিয়েছে দলটা। আগামীকাল ভোরে অতর্কিতে হামলা করার ইচ্ছে আছে ব্যাবিলনিয়ানদের উপর। তখন ঘুমন্ত অবস্থায় থাকবে বেশিরভাগ ব্যাবিলনিয়ান সৈন্য। আফেপির সৈন্যরা যদি ঝড়ের গতিতে হামলা করতে পারে, তাহলে চোখের পলকে অন্তত 50,000 সৈন্য হারাবেন টাও। এত বড় একটা ক্ষতি মনোবল ভেঙে দেবে ওদের, যা সমক্ষ সমরে প্রভাব ফেলবে বলে ধারণা করেছেন এফএপি। ভাই, খিয়ানকে বলছে টেমো। সেনাবাহিনীতে যখন অবরুদ্ধ হয়েছিলেন, তখন সারাটা সময় নিয়তির বিরুদ্ধে শুধু অভিযোগ করেছেন। আমাদের বাঁচাতে গিয়ে বীরের মতো যুদ্ধ করতে করতে মারা গেলেন আজব নামলা ওই 4 ভাই, অথচ ওদের মৃত্যু মেনে নিতে পারেননি আপনি। আপনাকে সান্ত্বনা দিয়ে কতবার বললাম বিশ্বাস রাখুন দেবতাদের উপর, অথচ তা করতে পারেননি। দেখলেন তো, শেষ পর্যন্ত বিশ্বাসেরই জয়।
পেতে চলেছি আমরা। ভাবতেই ভালো লাগছে, লর্ড টাউয়ের সঙ্গে দেখা হবে আবার। মনে রাখবেন, কখনোই বিশ্বাস হারানো ঠিক না। কথাটা শেষ করতে পারল না টেমু, কারণ ভারসাম্য হারিয়ে ফেলেছে সে। একটা তীর উড়ে এসেছে ওর রথের দিকে। এফর ওফর হয়ে গেছে ওর রথ চালকের বুক। যে ঘোড়াগুলো ওর রথ টানছিল ঘাবড়ে গিয়ে জোরে ছুট লাগিয়েছে ওগুলো, আর তাতেই ভারসাম্য হারিয়ে ফেলেছে বেচারা। পড়ে যাচ্ছিল রথ থেকে। একটা ঘোড়ার লেজ আঁকড়ে ধরে কিভাবে রক্ষা পেল তা হয়তো বলতে পারবে না নিজেও। পাগলপাড়া ঘোড়াগুলো মুহূর্তের মধ্যে উঠে গেল বালিয়াড়ির একটা ঢালে। লাগাম টেনে ওগুলোর গতি নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করছে টেমো। এরকম কোনো ঘটনার জন্য প্রস্তুতি ছিল না আপেপির সৈন্যরা। ওদের কয়েকজনকে পায়ের নিচে চাপা দিয়ে আরও অনেক দূরে ছুটে গেল ঘোড়াগুলো। টেমোকে শত্রু ভেবে নিয়ে সমানে তীর ছুটছে আপেপির সৈন্যরা। একটা তীর কেটে দিয়ে গেল টেমোর একটা ঘোড়ার নিতম্বের মাংস। আরও ভরকে গেল ওটা। তীক্ষ্ণ হেরস্যা ছাড়ল। চিৎকারটা শুনে ভয় বাড়ল ওটার সঙ্গীদের। ছোটার গতি বাড়ালো ওরা। তেমন নিজেও জানে না ওর পাগলপাড়া ঘোড়াগুলো কখন ওর রথটাকে নিয়ে গেল ব্যাবিলনিয়ান সৈন্যদের ঘাঁটিতে। বালিয়াড়িটার পাদদেশে লড়াই শুরু হয়ে গেছে 5,000 ব্যাবিলনিয়ান আর 25,000 আটি সৈন্যদের মধ্যে। আটিদের ধারণা হামলা করা হয়েছে ওদের উপর। পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ওরা ব্যাবিলনিয়ানদের উপর। জানা না থাকায় এগিয়ে এসে সোজা ওদের সামনেই পড়েছে ব্যাবিলনিয়ানরা। তবে কত বড় বিপদে পড়েছে তা বুঝতে সময় লাগলো না ওদের। সামলে নিল নিজেদেরকে। দলে দক্ষ অনেক যোদ্ধা থাকার কারণে লড়াই করতে করতে এগোনোর পথ করে নিতে পারল নিজেদের জন্য। কিন্তু 25,000-এর বিরুদ্ধে মাত্র 5,000। ব্যাবিলনিয়ানরা যত বীর যোদ্ধাই হোক না কেন, সময় যত যাচ্ছে ওদের সংখ্যা তত কমছে। ওদের উপর যেন ঢেউয়ের মতো আছড়ে পড়ছে আটি সৈন্যরা। মরণ আর্তনাদ ছেড়ে লুটিয়ে পড়ছে ব্যাবিলনিয়ানদের অনেকে। মরুর বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে ওদের শেষ নিঃশ্বাস। উজ্জ্বলতা হারালো চাঁদের আলো, তবু লড়াই থামার কোনো লক্ষণ নেই। চারদিকে এখন ছায়া ছায়া অন্ধকার। ভোর হতে বেশি বাকি নেই। অনুজ্জ্বল আলোয় ঠিক বোঝা যাচ্ছে না কে সহযোদ্ধা আর কে শত্রু। একসময় ভোরের ফ্যাকাশে আলো দেখা দিল পূব আকাশে। ব্যাবিলনিয়ানদের ক্যাপ্টেন বুঝতে পারলেন তার এগোনোর পথ বন্ধ। এমনকি পালাতেও পারবেন না। আটি ঘোড়সওয়ারেরা বলতে গেলে ঘেরাও করে ফেলেছে তাদেরকে। ঘোড়ার খুরের আঘাতে তৈরি হয়েছে বালিঝড়। সেটা যেন চারদিক দিয়ে ঘিরে ধরেছে ব্যাবিলনিয়ানদের। 2,000-এর মতো ব্যাবিলনিয়ান সৈন্য বেঁচে আছে অনুমান করলেন ক্যাপ্টেন। ওদেরকে সঙ্গে নিয়ে চট করে একটা বর্গের মতো বানিয়ে ফেললেন তিনি। চিৎকার করে জানালেন, দরকার হলে মরবেন সবাই, কিন্তু আত্মসমর্পণ করবেন না কেউই। ব্যাবিলনিয়ানদের কাছে জীবনের চেয়ে সম্মান বড়। উষার আলো আরও বেড়েছে। এখন আটি সৈন্যদের ক্যাপ্টেন সহজেই বুঝতে পারছেন তাদের প্রতিপক্ষের অবস্থা কত নাজুক। একই সঙ্গে এও বুঝতে পারছেন যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তাদেরকে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ ইতিমধ্যে হামলা চালানোর কথা ছিল ব্যাবিলনিয়ান সেনাবাহিনীর মূল অংশের উপর। ওদের কমপক্ষে 50,000 সৈন্যকে শেষ করে দেওয়ার কথা ছিল। কিন্তু ব্যাবিলনিয়ানদের ছোট একটা দলের বিরুদ্ধে লড়তে গিয়ে নষ্ট হয়েছে মূল্যবান সময়। টেনেসে ফিরে গিয়ে রাজা আপেপিকে মুখ দেখাবেন কি করে, তারা কি অজুহাত দেবেন তাকে? লড়াইয়ের সময় শত শত ব্যাবিলনিয়ান আহত হয়েছে, বন্দি করা হয়েছে ওদের অনেককে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লোকগুলোকে। মৃত্যু ভয় দেখানো হচ্ছে কাউকে, নির্যাতন চালানো হচ্ছে কারো উপর, কাউকে আবার চাপকানো হচ্ছে। উদ্দেশ্য একটাই, বালিয়াড়ির কাছে কেন, কিভাবে, কোত্থেকে হঠাৎ করে হাজির হয়েছিল দলটা তা জানা। এবং সঠিক উত্তরটা জানতে বেশি সময় লাগলো না আটি সৈন্যদের। সীমান্তের কাছে নির্দিষ্ট একটা সেনাফাঁড়িতে গিয়েছিল ব্যাবিলনিয়ানরা। সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে খুব গুরুত্বপূর্ণ কাউকে। নতুন একটা প্রশ্নের জবাবের জন্য নতুন করে অত্যাচার শুরু হলো যুদ্ধবন্দীদের উপর। একটা রথের ভিতরে থাকা ওই খুব গুরুত্বপূর্ণ লোককে যুদ্ধবন্দীরা জানিয়ে দিল ওই লোকের পরিচয় জানে না তারা। চাপকাতে চাপকাতে
ওদের পিঠের ছাল তুলে ফেলার আদেশ দিলেন ৮ সৈন্যদের ক্যাপ্টেন। কিছুক্ষণ পর আবার জানতে চাইলেন ওই লোককে। এবার সঠিক উত্তরটা বলে দিতে দেরি করল না কয়েকজন ব্যাবিলনিয়ান। বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা খেলে গেল ক্যাপ্টেনের মাথায়। তার মনে হলো যেন অন্ধকারে আলো দেখতে পাচ্ছেন তিনি। যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তাকে তা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু একই সঙ্গে সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যাই হোক না কেন নিজের সৈন্যদের দিয়ে ঘিরে ধরেছেন যুবরাজ কিয়ানকে। এখন যুবরাজকে যদি বন্দি করতে পারেন, তাকে নিয়ে যদি ফিরতে পারেন টেনিসে, তাহলে হয়তো। সিদ্ধান্ত নিতে দেরি করলেন না ক্যাপ্টেন। ব্যাবিলনিয়ান সেনাবাহিনীর মূল অংশের উপর হামলা চালানোর পরিকল্পনা বাদ। এখন তিনি হত্যা করবেন মুঠোর ভিতরে পাওয়া ব্যাবিলন ব্যাবিলন ব্যাবিলনিয়ানদের সবাইকে। তারপর বন্দি করবেন যুবরাজ কিয়ানকে। জ্যান্ত বা মৃত যাই হোক না কেন তাকে, অথবা তার লাশ নিয়ে যদি ফিরতে পারেন টেনিসে, তাহলে ক্যাপ্টেনের উপর রাজা আফেপির কোনো রাগ তো থাকবেই না। বরং যুবরাজকে পাকড়াও করার জন্য যে অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন তিনি, তা জুটে যেতে পারে ক্যাপ্টেনের ভাগ্যে। তৎক্ষণাৎ আদেশ দিলেন ক্যাপ্টেন। সঙ্গে সঙ্গে ব্যাবিলনিয়ানদের উপর নতুন করে হামলা শুরু করলো আটিরা। তীর-ধনুক নেই কোনো দলের কাছেই। বর্ষা যাচ্ছিল তার বেশিরভাগই ব্যবহৃত হয়ে গেছে বলে সেগুলোর সংখ্যাও এখন কম। কাজেই এখন তলোয়ারই ভরসা। আটিদের সাঁড়াশি হামলার বিরুদ্ধে নতুন কৌশল অবলম্বন করল ব্যাবিলনিয়ানরা। মানববর্গের ভিতরে নিয়ে গেল ওদের সবগুলো ঘোড়া। যারা আহত তাদেরকে চড়িয়ে দিল ওগুলোর পিঠে। যারা এখনও আহত হয়নি তারা হয়ে গেল পদাতিক সৈন্য। ওদের ক্যাপ্টেনের আদেশ অনুযায়ী হাত, পাথর অথবা রান্না করার সরঞ্জাম কাজে লাগিয়ে মরুভূমির নরম বালি খুঁড়ে মোটামুটি গভীর গর্ত করে ফেলল বর্গের বাইরে। চারদিকে জানে বাঁচার তাগিদে বলতে গেলে চোখের পলকে করে ফেলল ওরা কাজটা। তারপর সেই বর্গাকৃতি গর্তের ভিতর দিকে অবস্থান নিল ওরা সবাই। ব্যাবিলনিয়ানদেরকে শেষ করে দেওয়ার নিয়তে নগ্ন তলোয়ার নিয়ে গর্তের ভিতরে নেমে পড়ল অনেক আটি সৈন্য। সঙ্গে সঙ্গে ওদের চোখে মুখে ছুঁড়ে মারা হলো বালি। অকেজো করে দেয়া হলো ওদেরকে। যারা গর্ত টপকে লাফিয়ে এপারে আসতে পারল, সম্মুখ সমরে পরাজিত হলো তাদের প্রায় সবাই। গর্তের ভিতরে পড়ে থাকলো ওদের লাশ। কোনো কোনো আটি সৈন্যের ঘোড়া লাফিয়ে ঢুকে পড়ল গর্তের ভিতর দিকে। ওগুলোর পা বালি স্পর্শ করা মাত্র তলোয়ার দিয়ে কূপ মেরে সেগুলো কেটে ফেলল ব্যাবিলনিয়ানরা। সওয়ারি সহ উল্টে গর্তের ভিতরে পড়ে গেল জন্তুগুলো। মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হয়েছে আটি সৈন্যদের ক্যাপ্টেনের। মুহূর্তের মধ্যে বদলে গেছে যুদ্ধের পরিস্থিতি। নিজেদের চারদিকে গর্ত খুঁড়ে নিয়ে নিজেদেরকে শুধু সুরক্ষিতই করেনি ব্যাবিলনিয়ানরা, সেই গর্ত অতিক্রম করতে গিয়ে দেদারসে মরছে আটি সৈন্যরা। এখন যদি কোনোভাবে খবর পৌঁছে যায় ব্যাবিলনিয়ান সেনাবাহিনীর মূল অংশের কাছে, যদি ধাওয়া করে আসে ওরা, তাহলে একজন আটি সৈন্য প্রাণ নিয়ে টেনিসে ফিরতে পারবে না। রথের ভিতরে থাকা আহত ওই লোক কি আসলেই যুবরাজ কিয়ান? ব্যাবিলনিয়ান যুদ্ধবন্দীরা ধোঁকা দেয়নি তো? ওদের কথা যদি ঠিকও হয়, মানে ওরা যদি আসলেই ওই সেনাবাহিনী থেকে যুবরাজ কিয়ানকে উদ্ধার করে থাকে, এতক্ষণের লড়াইয়ে তো মারাও গিয়ে থাকতে পারে লোকটা। আর ব্যাবিলনিয়ান বাহিনীর মূল অংশটা যদি আটি সৈন্যদের উপর হামলা না করে ওদের মিশরে ফেরার পথ বন্ধ করে দেয়, তাহলে মরুভূমিতে ক্ষুধা তৃষ্ণায় ভুগে মরতে হবে নির্ঘাত। এসব ভেবে লড়াই বন্ধ করার আদেশ দিলেন ক্যাপ্টেন। তার পক্ষ থেকে একটা সাদা পতাকা হাতে নিয়ে ব্যাবিলনিয়ান বাহিনীর ক্যাপ্টেনের কাছে হাজির হলো একজন দূত। বলল, আমাদের ক্যাপ্টেন বলছেন আপনার সৈন্য সংখ্যা এখন 2000-এর কম। ওদিকে আমরা সংখ্যায় এখনও 20,000-এর বেশি। তার মানে আপনার যদি একজন সৈন্য থাকে, তাহলে আমাদের ক্যাপ্টেনের আছে 10 জন। তাই তিনি আপনাকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন। রাজা আফেপি এর নামে শপথ করে তিনি বলেছেন, যদি কাজটা করেন তাহলে হত্যা করা হবে না আপনাদের একজনকেও, কিন্তু যদি লড়াই চালিয়ে যান আপনাদের সবাইকে হত্যা না করে এখান থেকে যাব না আমরা।
ব্যাবিলনিয়ান ক্যাপ্টেন সব শুনলেন, কিন্তু চট করে কোনো জবাব দিলেন না। বুঝতে পারছেন এখন যত কালক্ষেপণ করতে পারবেন তার জন্য তত লাভ। কারণ কোনোভাবে খবর পেয়ে যদি হাজির হয়ে যেতে পারে তাদের সেনাবাহিনীর মূল অংশটা, তাহলে সেফ কচুকাটা হয়ে যাবে আটিরা। আটিদের দূতকে তাই তিনি বললেন, সিদ্ধান্ত জানানোর জন্য সময় চাই আমি, কারণ আমার অফিসারদের সঙ্গে আলোচনা না করে নিজের ইচ্ছে মতো কিছু বলতে পারবো না। সময় দেয়া হলো তাকে। কয়েকজন অফিসার সহ খিয়ানের কাছে চলে এলেন। তিনি জানতে চাইলেন কি করব এখন। যদি লড়াই চালিয়ে যাই তাহলে এক সময় না এক সময় ঠিকই আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে ওরা। আবার ব্যাবিলনের সম্মানের কথা ভেবে আত্মসমর্পণ করার কোনো ইচ্ছাই নেই আমার। খিয়ান বলল, একটা উপায় আছে। আঠিদের হাতে তুলে দিন আমাকে, তবে তার আগে শর্ত দেবেন। আমাকে বন্দি করার পর আপনাদের কারো গায়ে ফুলের টোকাও দিতে পারবেন না ওরা। হেসে ফেললেন ক্যাপ্টেন। আপনাকে তুলে দেবো আঠিদের হাতে, তারপর কি জবাব দেব লর্ড টাউয়ের কাছে, কি জবাব দেব রাজকুমারী নেফরার কাছে? তার চেয়ে আমি যদি আত্মহত্যা করি তাহলে এই সব দিক দিয়ে ভালো হয় সম্ভবত। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেননি। আটি সৈন্যদের ক্যাপ্টেন বুঝে গেছেন। আমি আছি আপনাদের সঙ্গে। পুরস্কারের লোক পেয়ে বসেছে তাকে, তারা 20,000 আর আপনারা মাত্র 2,000। তিনিও ভালো মতো জানেন লড়াই চালিয়ে গেলে এক সময় না এক সময় পরাজিত করতে পারবেন আপনাদেরকে। তারপরও হাতে সাদা পতাকা দিয়ে একজন দূত পাঠিয়েছেন। তার আসল উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন এখন? কিন্তু আপনি যদি ধরা দেন, যদি নিজেকে এভাবে উৎসর্গ করেন, তাহলে অত্যাচার চালানো হতে পারে আপনার উপর। এমনকি ধরে নিয়ে গিয়ে মেরেও ফেলা হতে পারে আপনাকে। নিয়তিতে মরণ লেখা থাকলে তা ঠেকানোর উপায় আছে কারো? জানি না, তবে বেঁচে থাকতে আপনাকে আটিদের হাতে তুলে দেব না আমি। ঠিক আছে, যা ভালো বোঝেন। সঙ্গের অফিসারদের নিয়ে দূরে চলে গেলেন ক্যাপ্টেন। নিজেদের মধ্যে পরামর্শ করছেন তারা। টেমো যে রথে আছে সেটার ঘোড়াগুলো হঠাৎ থেমে দাঁড়ালো ব্যাবিলনিয়ানদের ক্যাম্পের এক জায়গায়। তাল সামলাতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল সে। গা থেকে বেলে মাটি ঝরতে ঝরতে যখন ঝাড়তে যখন উঠে দাঁড়াচ্ছে তখন ওর সামনে দাঁড়িয়ে আছেন ব্যাবিলনিয়ান বাহিনীর সেনাপতি। কে তুমি? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি টেমোকে। আমাদের ঘাঁটিতে এভাবে রথ নিয়ে ঢুকে পড়ার মানে কি? এই, কেউ একজন এদিকে এসো, সরিয়ে নিয়ে যাও রথটা। টাউকে চিনতে পেরে খুশিতে তাকে জড়িয়ে ধরল টেমো। আমাকে চিনতে পারছেন না লর্ড টাউ? আমি টেমু, ব্রাদারহুড অব দ্য ডনের একজন পুরোহিত। আমাকে বিশেষ একটা কাজ দিয়ে আপেপির দরবারে পাঠিয়েছিলেন আপনি, মনে পড়ে? মনে পড়েছে, কিন্তু এই রথ নিয়ে কোত্থেকে কিভাবে হাজির হলে এখানে? কি ঘটেছে বলল টেমু। তারপর বলল, বালিয়ারিটার আড়ালে যারা ওত পেতে আছে তাদের প্রায় সবাইকে বর্ণ পরে থাকতে দেখেছি। ওরকম বর্ণ ব্যবহার করে অ্যাপেপির সৈন্যরা। ওদের সঙ্গে আটিদের পতাকাও দেখেছি। টেনিসে গিয়ে ওরকম পতাকা দেখেছিলাম। তোমার রথ চালক যখন বুকে তীর খেলো তখন তুমি কার সঙ্গে কথা বলছিলে? মহাফেজ রাসা ওরফে যুবরাজ খিয়ান, চিৎকার করে উঠল নেফরা। হট্টগোলের আওয়াজ শুনে নিজের তাঁবু ছেড়ে বেরিয়ে এসেছে। ওকে কোথায় রেখে এসেছেন আপনি পুরোহিত টেমু? দয়া করে টেমুকে যুবরাজ খিয়ানের ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না এখন, বলে উঠলেন টাউ। আমাদের উপর অতর্কিতে হামলা করার জন্য সৈন্য পাঠিয়েছে আপেপি। দক্ষিণ দিক থেকে আমাদের উপর আক্রমণ করার ফন্দি এঁটেছে ওরা। চিৎকার করে অধীনস্থ ক্যাপ্টেনকে ডাকলেন তিনি। অবস্থা বুঝিয়ে বললেন। তুর্য বেজে উঠল। দৌড়াদৌড়ি শুরু করে দিলেন ক্যাপ্টেনরা। ঘুম থেকে জেগে উঠছে হাজার হাজার সৈন্য, হাই তুলছে, অস্ত্র টেনে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই প্রস্তুত হয়ে গেল পুরো সেনাবাহিনী। কিয়ান বুঝতে পারছে সে যে উপায় বাতলে দিয়েছে সেটার কোনো বিকল্প নেই এখন। 3,000 ব্যাবিলনিয়ানকে চোখের সামনে মরতে দেখেছে সে। যারা বেঁচে আছে তাদেরকে বাঁচানোর জন্য নিজেকে কি উৎসর্গ করতে পারবেন না? করাটা কি উচিত না? ওর রথে একটা বর্ষা আছে, সেটাতে ভর দিয়ে সবার অলক্ষ্যে নেমে পড়ল রথ থেকে। কাছেই দাঁড়িয়ে আছে সওয়ারবিহীন একটা ঘোড়া। দাঁতে দাঁত চেপে প্রচণ্ড ব্যথা সহ্য করে চুপিসারে উঠে পড়ল ওটার জিনে। তারপর হঠাৎ অনেককে চমকে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছোটালো ঘোড়াটাকে। গর্তের কাছে হাজির হওয়া মাত্র লাফ দিল ঘোড়াটা।
এক লাফে গিয়ে হাজির হলো ওদিকে। ব্যাবিলনিয়ান ব্যাবিলনিয়ানদের কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল পুরো ঘটনাটা। ঘোড়া দাবড়ে আঠিদের ভিড়ে ঢুকে পড়ল খিয়ান। লাগাম টেনে ধরে বলল, আমি যুবরাজ খিয়ান। আমাকে হয়তো চেনেন আপনারা অনেকেই। আমি জানি আপনাদের কেউ কেউ আমার সহযোদ্ধা হিসেবে লড়াই করেছেন সিরিয়ার যুদ্ধে। আপনাদের ক্যাপ্টেনের কাছে নিয়ে চলুন আমাকে। তার কাছে আত্মসমর্পণ করতে চাই আমি। ক্যাপ্টেনের কাছে নিয়ে যাওয়া হলো খিয়ানকে। তাকে বলল, সে আমার যদি বুঝতে ভুল হয়ে না থাকে, দূত পাঠিয়ে আসলে আমাকেই চেয়েছিলেন আপনি ব্যাবিলনিয়ানদের ক্যাপ্টেনের কাছে, ঠিক না? হাসছেন আঠিদের ক্যাপ্টেন। আত্মতৃপ্তি দেখা যাচ্ছে তার চোখে মুখে। ঠিক। যদি আমি আত্মসমর্পণ করি, ওই 2000 ব্যাবিলনিয়ানকে কি ছেড়ে দেবেন? জি দেব। কথা দিচ্ছেন? দিচ্ছি। কোনো ক্ষতি করবেন না ওদের? না, করব না। তাহলে আপনার কাছে আত্মসমর্পণ করলাম আমি। খিয়ানকে আপদমস্তক দেখলেন ক্যাপ্টেন। আপনি গুরুতর আহত। আমাদের সঙ্গে রথ আছে, তবে সংখ্যায় খুব কম। একটা দেওয়ার ব্যবস্থা করছি আপনাকে, যাতে আরামে ফিরতে পারেন। রথের ব্যবস্থা করা হলো খিয়ানের জন্য। ধরাধরি করে সেটাতে বসিয়ে দেয়া হলো ওকে। ওর পাশে রথের বাইরে দাঁড়ানো ক্যাপ্টেন বললেন, আপনি যে হঠাৎ করে ঘোড়া নিয়ে পালিয়ে এলেন, ব্যাবিলনিয়ানরা কি ভাববে আপনাকে? বিশ্বাসঘাতক নাকি নায়ক? কেন? আপনি রাজা আপেপির ছিলে। ব্যাবিলনিয়ানদের কেউ কেউ ভাবতে পারে সুযোগ পাওয়া মাত্র পালিয়ে গেছেন আপনি। উপেক্ষা করতে পারেননি রক্তের ডাক। কিন্তু আমি জানি আপনি কত বড় আত্মত্যাগ করেছেন। খিয়ান কিছু বলল না। ক্যাপ্টেন বললেন, যদি একটা ব্যাপারে প্রতিজ্ঞা করতে বলি আপনাকে, করবেন কি? যদি কখনো ব্যাবিলনিয়ানদের কাছে ফিরে যাওয়ার সুযোগ পান, তাহলে করবেন না কাজটা, বরং যেভাবেই হোক টেনিসে ফিরে যাবেন। রাজা আপেপির সঙ্গে দেখা হলে আমার কথা বলবেন। আমি যদি অর্থ পুরস্কার নাও পাই, আমার পরিবার যাতে তা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা করবেন। ক্যাপ্টেনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো খিয়ান। তারপর বলল, ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করলাম, এবং এটা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব আমি। পাগল, মনে মনে বললেন ক্যাপ্টেন। বুদ্ধিশুদ্ধি সব গেছে আমাদের যুবরাজের। তারপরও তিনি যদি প্রতিজ্ঞা রক্ষা করেন, টাকা পয়সা পাই বা না পাই, অন্তত অন্তত শিরচ্ছেদের শাস্তি থেকে রেহাই পাবো আমি। 22 টেনিসে প্রত্যাবর্তন। মিশর সীমান্তে যে দুর্গ ব্যবস্থা গড়ে তুলেছেন আপেপি, দ্রুত ঘোড়া ছুটিয়ে সেখানে যাচ্ছে আটি ঘোড়সওয়ারেরা। আহত সহযোদ্ধাদের সাহায্য করার কোনো ইচ্ছা ওদের আছে বলে মনে হচ্ছে না। অসহায় লোকগুলো পারলে অনুসরণ করবে ওদেরকে, না পারলে মরবে। ঘোড়সওয়ারদের প্রায় মাঝখানে কয়েকজন প্রহরী বেষ্টিত অবস্থায় ছুটছে খিয়ানের রথ। ওদের ক্যাপ্টেন জানেন নষ্ট করার মতো সময় নেই তার হাতে, কারণ যে ব্যাবিলনিয়ান সৈন্যদের ছেড়ে দিয়েছেন তিনি, মূল ঘাঁটিতে ফিরে যেতে বেশি সময় লাগবে না তাদের। তারপর? তবে ক্যাপ্টেন যা জানেন না তা হলো ব্যাবিলনিয়ান সেনাবাহিনীর বড় একটা অংশ 2 ঘন্টা আগেই রওনা দিয়েছিল বালিয়ারিটার উদ্দেশ্যে। সামনে দূরে উড়ন্ত বালির একটা মেঘ দেখা যাচ্ছে। আস্তে আস্তে কাছিয়ে আসছে মেঘটা। কিছুক্ষণের মধ্যেই ওটার ভিতরে দেখা গেল শিরনাস্ত্র, বর্ম আর ছুটন্ত রথ। রক্ত ঠান্ডা হয়ে গেল আটিদের। এগোনোর পথ বন্ধ হয়ে গেছে ওদের। এসে গেছে ব্যাবিলনিয়ানরা। পালানো অসম্ভব এখন। কয়েক ঘন্টা আগে 3000 ব্যাবিলনিয়ান সৈন্যের যে অবস্থা হয়েছে, পলায়নরত আটিরা অনুমান করল ওদেরও একই অবস্থা হবে কিছুক্ষণের মধ্যে। থামল ওরা। একটা কিলকের আকৃতিতে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। তারপর পুরো বাহিনী ডান দিকে ছুট লাগালো। হঠাৎ যেদিক যাচ্ছে সেদিকে ব্যাবিলনিয়ান সৈন্য সংখ্যায় সবচেয়ে কম মনে হচ্ছে। ওদের পরিকল্পনাটা আজ করতে পারছে খিয়ান। ওদের সংখ্যা এখন 20,000-এর মতো, অথচ সামনে পথ রোধ করে দিয়ে ছুটে আসছে প্রায় 50,000 ব্যাবিলনিয়ান সৈন্য। তাই যেদিকে ব্যাবিলনিয়ানদের সংখ্যা কম, সেদিকে হামলা করে এগোনোর পথ করে নিতে চাইছে আটিরা। নিজেদের সংখ্যা আটিদের চেয়ে দ্বিগুণের ও বেশি বুঝতে পেরে একসঙ্গে বিজয় উল্লাস করে উঠল হাজার হাজার ব্যাবিলনিয়ান সৈন্য।
কিন্তু পাল্টা রণহুঙ্কার করলো না আটি সৈন্যরা। ওদের ক্যাপ্টেন এসে হাজির হলেন খিয়ানের রথের পাশে। ছুটন্ত ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থায় চিৎকার করে বললেন, যুবরাজ, দেবতারা আমাদের বিপক্ষে চলে গেছেন। মরতে বোধ হয় আর বেশি বাকি নেই আমাদের কারো। তারপর আপনাকে আপনার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিতে চাই আমি। কি বলতে চাইছেন? চিৎকার করতে হলো খিয়ানকেও। আমি জানতে চাই, আপনি কি পরিস্থিতির সুযোগ নেবেন? আমরা যখন লড়াইয়ে ব্যস্ত থাকবো তখন আপনি কি পালিয়ে যাবেন, নাকি যেমনটা কথা দিয়েছেন সে অনুযায়ী এগিয়ে গিয়ে আত্মসমর্পণ করবেন রাজা আপেপির দুর্গ ব্যবস্থার সৈন্যদের কাছে? এই জীবনে যতবার কথা দিয়েছি, নিজের জীবন বিপন্ন করে হলেও ততবার তা রক্ষা করেছি। আমাকে কেউ কখনো ওয়াদার বরখেলাপকারী বলতে পারবে না। তলোয়ার উঁচু করে ধরে খিয়ানকে সম্মান জানালেন ক্যাপ্টেন। তারপর ঘোড়ার গতি বাড়িয়ে উধাও হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই শোনা গেল বজ্রপাতের মতো একটা আওয়াজ। লড়াই শুরু হয়ে গেছে দুই পক্ষের মধ্যে। কিলকের মতো আকৃতি বজায় রেখেছে আটে সৈন্যরা। সেখানে সবচেয়ে কম ব্যাবিলনিয়ান সৈন্য আছে, সেখানে ঝাঁপিয়ে পড়েছে। দেয়ালে পিঠ থেকে গেছে ওদের, তাই প্রচণ্ড আক্রমণ করেছে ওরা। ঝরে পড়া কোনো জাহাজ যেভাবে সাগরের ঢেউ দুদিকে ছিটকে দিয়ে এগোতে থাকে ওদের হামলায় সেভাবে ছিটকে পড়ছে ব্যাবিলনিয়ানরা। কিন্তু প্রাথমিক এই সাফল্য বেশিক্ষণ ধরে রাখতে পারল না ওরা। আহত নিহত হচ্ছে ওদের ঘোড়সওয়ারেরা, মারা পড়ছে ওদের ঘোড়াগুলো। গতি কমাতে বাধ্য হলো পুরো দলটা। অসহায় যোদ্ধাদের সাহায্য করতে এগিয়ে এসেছে অন্য ব্যাবিলনিয়ানরা। রথ নিয়ে ধেয়ে এসেছে শত শত ব্যাবিলনিয়ান যোদ্ধা। মরিয়া হয়ে লড়ছে দুই দলই। প্রথম দিকে বীরত্ব দেখাতে পেরেছিল আটি সৈন্যরা, কিন্তু এখন ওরা নিহত হচ্ছে একের পর এক। কেউ লুটিয়ে পড়ছে, কেউ চাপা পড়ছে ব্যাবিলনিয়ানদের রথের নিচে। খিয়ান হঠাৎ করেই টের পেল আটি দলটার পুরোভাগে চলে এসেছে ওর রথ। অনতি দূরে যেন জটলা পাকিয়ে আছে কয়েকজন আটি সৈন্য। ওদের কেউ কেউ নেমে পড়েছে ঘোড়া থেকে ছিঁড়ে, কেউ আবার বসে আছে ঘোড়ার পিঠেই। সবাই মিলে হামলা করেছে চমৎকার এক রথের উপর। দেখে মনে হচ্ছে ব্যাবিলনিয়ানদের অন্য রথগুলোকে পেছনে ফেলে সামনে চলে এসেছে ওই রথ। ওটা টানছে ওটা টানছে যে ঘোড়াগুলো, সেগুলো সবকটাই মনে হচ্ছে আহত হয়েছে। রথ আগলে রেখে বীরবিক্রমে লড়াই করছে শিরনস্ত্র আর বন পরিহিত কেউ একজন। অল্প বয়সী যোদ্ধা বলে মনে হচ্ছে ওকে। রূপো দিয়ে বানানো হয়েছে ওর বন। বারবার আলোর প্রতিফলনের কারণে অদ্ভুত ঝিলিক দিচ্ছে সেটা। সন্দেহ নেই ওই যুবক ব্যাবিলনিয়ান রাজবংশের কেউ। রণাঙ্গন কি তা হাড়ে হাড়ে টের পাওয়ার জন্য এই যুদ্ধে পাঠানো হয়েছে ওকে। যুবকের সহযোদ্ধা মাত্র একজন, পিতলের বম পরা দত্তাকৃতির এক কৃষ্ণাঙ্গ। বিশাল এক হাতকুড়াল নিয়ে একাই ঝাঁপিয়ে পড়েছে সে 7-8 জন আটি সৈন্যের উপর। দত্ত আকৃতির ওই কৃষ্ণাঙ্গ আর কেউ না, এক ও অদ্বিতীয় রু। তার মানে রথ আগলে রাখা ওই বীরযোদ্ধা আর কেউ না। সে কোনো যুবকও না, সে নেফরা। খিয়ান নিজেও জানে না কখন অসুরের শক্তি ভর করেছে ওর উপর। নিজেও জানে না কখন দুহাত দিয়ে প্রচণ্ড জোরে টেনে ধরেছে ওর রথ টানা ঘোড়াগুলোর লাগাম। জানে না আহত পায়ের কথা ভুলে গিয়ে উঠে দাঁড়িয়েছে কখন। নেফরাকে সাহায্য করার জন্য ঘোড়া দাবড়ে ছুটে এলো কয়েকজন ব্যাবিলনিয়ান সৈন্য। আটি সৈন্যদের ছুঁড়ে মারা বর্ষা বুকে নিয়ে লুটিয়ে পড়ল ওরা সবাই। রথ ঘিরে ধরা শত্রুরা বারবার কাবু করার চেষ্টা করছে নেফরাকে। প্রতিবারই ওদের আক্রমণ সফলভাবে ঠেকিয়ে দিচ্ছে সে।